ওকে, এবার আমরা পূর্ব মূলদ সংখ্যার ইন ডিটেলস। দেখেন প্রথমে কি বললাম, সংখ্যা দুই প্রকার, বাস্তব আর অবাস্তব। অবাস্তব সংখ্যা হচ্ছে কি, যে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে বর্গমূল থাকলেই সেটা অবাস্তব সংখ্যা, বা কোনো সংখ্যার সাথে আই থাকলেই সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। হ্যাঁ, আর এই অবাস্তব সংখ্যাগুলো বাদ দিলে বাকি সব হচ্ছে বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যাগুলো দুই প্রকার, মূলদ আর অমূলদ। তো অমূলদ সংখ্যা আমরা পড়লাম, অমূলদগুলো বাদ দিলে বাকি সব হবে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আসলে কি? ভগ্নাংশ যার লব আর হর থাকে, লব আর উপরেটার লব, নিচেটার হচ্ছে হর। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আছে, তো এই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে আসতে পারি। সাধারণ ভগ্নাংশগুলোকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দশমিক ভগ্নাংশে চলে আসা যায়। তো দশমিক ভগ্নাংশ তো ইম্পর্টেন্ট না, আর পরীক্ষায় ম্যাক্সিমাম আসছে সাধারণ ভগ্নাংশগুলোই। তো ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশগুলো হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ হচ্ছে কি, যার লব আর হর থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন 5/7 বা 7/11, হর বড় না, নিচেরটা বড়, নিচেরটা তো হর বড় না, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? যেই ভগ্নাংশের হরটা ছোট সেটাই হবে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 5/3 বা হচ্ছে 3/2। তাহলে যেই ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ, আর যেই ভগ্নাংশের হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখলেই কি বোঝা যাবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ? যেমন যদি বলি এই যে 2/3, এটা কোন ভগ্নাংশ? তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ হরটা বড়। 2 বড় না 3 বড়? 3 বড় এবং 3 নিচে আসে না, হরে আসে না, তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। ওকে, তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ, যার হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র মানে কি? মিক্সড না, মানে হচ্ছে মিক্সড, মানে দুইটা জিনিসই থাকবে এরকম একটা বিষয়। তাহলে কোনো প্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা হয় মিশ্র ভগ্নাংশ। আমি আরেকবার বলছি যে যে কোনো প্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। যেমন দেখেন 2/3, এটা প্রকৃত ভগ্নাংশ না, এর সামনে পূর্ণ সংখ্যা 1 2 3 যাই দেন না কেন, যে কোনো পূর্ণ সংখ্যা দেন তাহলে এটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। দেখেন এটা কেন মিশ্র ভগ্নাংশ হয়? প্রথমে এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হয়, এটা গুণ হয়, এটা যোগ হয়, তাহলে 3 2 6 আর 2 কত হয়? 8/3 না? এই 8/3 কোন ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ না? দেখছেন প্রথমে থাকছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি? এটা অপ্রকৃত ভগ্নাংশ পাচ্ছি না? তাহলে মনে হচ্ছে এটাকে দুইটা জিনিসই আছে, হচ্ছে মিক্সড। তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত, যার হর ছোট সেটা অপ্রকৃত। আর কোনো প্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। এখন প্রশ্ন আসতে পারে না যে প্রকৃত ভগ্নাংশের সামনে পূর্ণ সংখ্যা থাকলে সেটা হয় মিশ্র ভগ্নাংশ, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের সামনে পূর্ণ সংখ্যা থাকলে কী সমস্যা? দেখেন অপ্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা নেন, ধরলাম এটা এই 5/3 এটা অপ্রকৃত ভগ্নাংশ না, এর সামনে 1 2 3 যাই না, ধরলাম 2 নিলাম, তাহলে কী হয়? এটার অপ্রকৃত ভগ্নাংশ না, ক্যালকুলেশন করেন তো, 3 2 6 5 6 11/3, তাহলে 11/3 কোন ভগ্নাংশ? এটাও তো অপ্রকৃত। তাহলে প্রথমে থাকছে অপ্রকৃত, পর ক্যালকুলেশন করার পরে হয়ে যাচ্ছে অপ্রকৃত। এটা কি মিশ্র হওয়ার কোনো সুযোগ আছে? যে না। আসলে কি জানেন, যে কোনো মিশ্র ভগ্নাংশই একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই জন্যই যে আমরা দেখলাম এটা কি প্রথমে থাকছে অপ্রকৃত, ক্যালকুলেশন করার পরে তো অপ্রকৃতই থাকছে, এটা মিক্সড হওয়ার কিন্তু সুযোগ থাকছে না। তাহলে এই জন্যই প্রকৃত ভগ্নাংশের সামনেই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এভাবে যেই ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ, যার হর ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আর কোনো প্রকৃত ভগ্নাংশের, পৃথিবীর যে কোনো প্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। এখন এইটা আমরা অনেকেই কিন্তু বলি যে নিয়ম বা মুখস্থ করে ফেলাই, যে এটা গুণ হয়, এটা যোগ হয়। ব্যাপারটা কেন হয় এটা একটু আমি বলে দিই। এটা বলি যে যেমন দেখেন এই যে 2 আর হাফ, এটা কত? আড়াই না? 2 আর হাফ আড়াই না? তাহলে আড়াই মানে কি 5-এর অর্ধেক কত হয়? আড়াই না? তাহলে দেখেন এই জন্য এটা 2 2 4 আর কি কত হয়? 5/2 হইল। তাহলে এটা 2 এবং হাফ, এটার অর্থ হচ্ছে এরকম 2 প্লাস হাফ, কিন্তু 2 প্লাস হাফ, তাহলে কি হয়? আমরা এরকম করি না, 2 লসাগু হচ্ছে, তাহলে কি 2 2 4 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 5/2 হয়। আসলে এই জিনিসটাই হচ্ছে 2 এবং হাফ, এই জিনিসটাকে 2 প্লাস হাফ এইভাবে, কিন্তু তখন আমরা এই জন্য এইভাবে করলে যদি সময় লাগে, তো এটাকে আমরা এইভাবে না করে একেবারে এটা গুণ করে দিই, এটা যোগ করে দিই, তাহলে 2 2 4 5। যেমন যদি এইরকম লিখি 1 এবং হাফ, 1 আর হাফ কত হয়? 1.5 না? 1.5 মানে কি 3-এর অর্ধেক কত? 1.5 না? তাহলে দেখেন এটাকে আমরা 2 ওকে 2 আর একে 3, 3/2 লিখি। আবার যদি আমরা এভাবে লিখি 1 প্লাস এইটাকে 1 প্লাস হাফ না, তাহলে দেখেন এটা 2, তাহলে কত হচ্ছে?
2 1, তাহলে কত হচ্ছে 3/2। তার মানে এটাও যা, এই জিনিসটাও কিন্তু তা। তাহলে এই জন্য আমরা কি করি, এই যে এটাও যা, এই জিনিসটাও কিন্তু তাই। তাহলে এইভাবে যোগ, তার মানে এখানে কি 2 প্লাস হাফ, তো এটা প্লাস না দিয়ে আমরা এখানে 2 সমস্ত করি, 2 সমস্ত 1/2, 1/2। তাহলে এটা গুণ হয়, এটাই যোগ হয়। মানে বিষয়টা বোঝা গেছে আসলে কেন আমরা এটা গুণ করি আর এটা যোগ করে দিই, কারণ এটা 2 প্লাস 2/3। ওকে, তাহলে যেই ভগ্নাংশের হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ, যার হর ছোট সেটা অপ্রকৃত ভগ্নাংশ, আর কোনো প্রকৃত ভগ্নাংশের সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন আমরা দেখলেই কোনটা প্রকৃত, কোনটা অপ্রকৃত, কোনটা মিশ্র ভগ্নাংশ সেটা বের করতে পারবো। এবার দেখেন এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 3 প্রকার। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা জিরো, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অনেকেই কিন্তু মনে করে পূর্ণ সংখ্যা হচ্ছে, অনেকেই মনে করে পূর্ণ সংখ্যা 2 প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। দেখেন এটা কিন্তু ভুল। পূর্ণ সংখ্যা 2 প্রকার না, পূর্ণ সংখ্যা কত প্রকার যদি আসে অবশ্যই 3 প্রকার দেখাতে হবে। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পজিটিভ মানে কি ধনাত্মক, আর এটা নেগেটিভ মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ও আমি ইংরেজিগুলো বলি নাই, আচ্ছা একবার বলে দিই। এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে কি রিয়েল নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি, এটা হচ্ছে রেশনাল, এটা হচ্ছে ইরেশনাল, এটা হচ্ছে কি ইন্টিজার, এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে কি প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। আর এটা হচ্ছে এটা পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। মানে পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে পূর্ণ সংখ্যা 3 প্রকার, ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, যেমন 1 2 3 4 5 6 7 8, এভাবে মৃত্যুর আগ পর্যন্ত লেখেন, শেষ করতে পারবেন না। এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, -1 -2 -3 -4, এভাবে মৃত্যুর আগ পর্যন্ত লেখেন, শেষ করতে পারবেন না। এগুলো সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরো ধনাত্মক না ঋণাত্মক না, জিরো নিজেই একটা পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝা গেছে। তাহলে এখন দেখলে বুঝতে পারবেন কোনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা বলেন তো। এই 15 কোন সংখ্যা, 15 অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার 15 কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা। আবার 15 কোন সংখ্যা, মূলদ সংখ্যা। আবার 15 কি বাস্তব সংখ্যা। 15 কি অবাস্তব সংখ্যা। আবার 15 কি সংখ্যা। আবার 2 বলি -4 কোন সংখ্যা, যে -4 কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার -4 কি পূর্ণ সংখ্যা। -4 কি ভগ্নাংশ বলতে পারবো না। আবার -4 কি মূলদ সংখ্যা। আবার -4 কি বাস্তব। -4 তো আর অবাস্তব সংখ্যা না। আবার -4 কি সংখ্যা। দেখছেন একটা সংখ্যার কতগুলো নাম হতে পারে, একটা সংখ্যার বিভিন্ন নাম হতে পারে। আপনারা যদি ক্লাসটা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই কনফিউশনগুলো আর থাকবে না। যদি বলি 3/5, এটা কি, এটা কোন সংখ্যা, এটা ভগ্নাংশ। এটা কোন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এটা কি পূর্ণ সংখ্যা বলা যাবে না, এটা ভগ্নাংশ। কোন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আবার এটা কি ভগ্নাংশ। আবার এটাই কি মূলদ। আবার এটাই কি বাস্তব। আবার এটাই কি সংখ্যা। এটা কি অবাস্তব বলা যাবে না, এটা আবার মূলদ। এটা কি অমূলদ বলা যাবে যে না। তাহলে একটা সংখ্যার কতগুলো নাম হতে পারছে, মানে হচ্ছে, মনে হয় বিষয়টা বোঝা গেছে। ওকে, তাহলে আমরা এখন দেখলেই বুঝতে পারবো কোনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আবার কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা ভগ্নাংশ, কোনটা বাস্তব সংখ্যা, কোনটা অবাস্তব সংখ্যা, বা কোনটা মূলদ আর কোনটা অমূলদ সংখ্যা। ওকে, এবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগের নাম হচ্ছে কৃত্রিম সংখ্যা। কৃত্রিম সংখ্যা। তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো বা স্বাভাবিক সংখ্যা 2 প্রকার, একটা মৌলিক আর একটা যৌগিক বা কৃত্রিম সংখ্যা। মৌলিক ইংলিশে প্রাইম নাম্বার, আর হচ্ছে কম্পোজিট নাম্বার। তাহলে আমরা তো মৌলিক সংখ্যা প্রথমে পড়ছি, যে মৌলিক সংখ্যা হচ্ছে কি, আরেকবার আমি বলি, যে যেই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা বাদে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে কি, যে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে আর অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমি কিছু সংখ্যা লিখি, দেখেন তো, যে 1 2 3 4 5 6, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখছি না, আবার স্বাভাবিক সংখ্যা। এগুলো সব 18 পরে 19 20 21 22 23 24। দেখেন এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা না। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই তো, এই যে এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা না। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 প্রকার, মৌলিক আর যৌগিক। তো আচ্ছা দেখেন তো, এই ঘরের ভিতরে সংখ্যাগুলো কি, এই ঘরের ভিতরে সংখ্যাগুলো কি, এগুলো মৌলিক না। ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো সব 1 2 3 4 5, এগুলো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এগুলো 2 প্রকার, মৌলিক আর যৌগিক। তাহলে ঘরের ভিতরে এগুলো কি বলেন তো, ঘরের ভিতরে সংখ্যাগুলো মৌলিক কিনা। তাহলে হ্যাঁ, এগুলো অবশ্যই মৌলিক সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 প্রকার, মৌলিক আর যৌগিক। তাহলে ঘরের ভিতরে এগুলো যদি হয় মৌলিক, তাহলে বাকিগুলো সব কি হবে,
বাকিগুলো যৌগিক হবে কি না। তাহলে যৌগিক সংখ্যা কি পড়ার দরকার আছে? আমার একটা পড়লে যদি আর একটা হয়ে যায় তাহলে আর একটা পড়ার দরকার নাই। আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে দুই প্রকার, মৌলিক আর যৌগিক। তো মৌলিকগুলো তো আমরা চিনি, তাহলে মৌলিকগুলো যদি চিনি তাহলে মৌলিকগুলো বাদলে বাকি সব কী হবে? অবশ্যই যৌগিক। যৌগিক সংখ্যা পড়ার কোনো দরকার নাই, আমরা এমনিতেই দেখার সাথে মৌলিকগুলো বাদলেই হয়ে যাবে যৌগিক। বা কেউ চাইলে পড়তেও পারেন যে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদেও আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা। এখন এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে যে আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই প্রকার, মৌলিক আর যৌগিক। তো মৌলিক কি? এক কথায় যেই সংখ্যাগুলোকে ভাগ করা যায় না সেগুলোই তো মৌলিক। সেই ক্ষেত্রে তো এক মৌলিক সংখ্যা হওয়ার কথা। এখন প্রশ্ন আসতে পারে না যে ভাই এক কেন ঘরের ভিতরে আসলো না? তাহলে এক কি যৌগিক সংখ্যা? দেখেন, এক মৌলিকও না, একই গোল করে ফেললাম, এক মৌলিকও না, এক যৌগিকও না। ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই প্রকার, ঠিক আছে, মৌলিক আর যৌগিক। তাহলে এটা কি হয় মৌলিক হবে, এখানে তো যৌগিক হবে, কিন্তু এক একটা ব্যতিক্রমী সংখ্যা, এটা মৌলিকও না, এটা যৌগিকও হবে না। এখন কেন মৌলিক হবে না আর কেন যৌগিক হবে না আমি পরের ক্লাসেই পরের পার্টেই হচ্ছে এটা নিয়ে আলোচনা করছি। এই আলোচনা এবং বিশেষ সংখ্যা এবং এই সংখ্যা বা শূন্য এগুলো নিয়ে আলোচনা করছি এর পরের পার্টেই। আপনার মনে হয় এটা বুঝতে পারছেন যে এতদূর পর্যন্ত এটাই হচ্ছে সংখ্যার হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এবং এটা জানলেই কোনো অঙ্কেই প্রবলেম হওয়ার কথা না, বিশেষ সংখ্যার অঙ্কে। ওকে, ধন্যবাদ।